বক্তব্য যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারেরও একটি বিষয় এখানে আছে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনও দেশের সামগ্রিক বাস্তবতার কথা চিন্তা করে আওয়ামী লীগের ব্যাপারটি স্থগিতের জন্য বলেছে। তো সব মিলিয়ে প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমি তো মনে করি বক্তব্যটি পুরাটা পড়লে জি আপনি স্পষ্ট হয়ে যাবেন। আমরা আসলে একটা বক্তব্যকে যখন পার্শিয়ালি বিশ্লেষণ করি তখন কোনো সুনির্দিষ্ট মেসেজ পাই না। একটা স্পিচ কিংবা একটা ডকুমেন্ট কিংবা কোনো ব্যক্তির একটা উদ্ধৃতিকে ইন ইটস এন্টায়ারিটি পড়তে হয়, পুরোটা মিলে পড়তে হয়। আপনি পুরোটা দেখলে দেখতে পাবেন উনি এইবারের নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণভাবে নিগেট করেছেন। জি কিন্তু এই যে আওয়ামী লীগকে এইভাবে ইলেকশন প্রসেস থেকে সরিয়ে রাখা, এটা কি করে সরিয়ে রাখবে, কিভাবে, কি প্রসেসে, কতদিন? আমরা একটা দেখতে পাচ্ছি যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একটা মামলার বিচার প্রায় শেষের দিকে, এবং আমি যেটা বুঝতে পারি আমার প্রাথমিক চিন্তা ভাবনায় যে অক্টোবর মাসেই হয়তো একটা মামলা শেষ হয়ে যাবে। তারপরে প্রশ্ন এখানে তারা তুলেছেন যে দল হিসেবে তার বিচার প্রক্রিয়াটা কি হবে। নতুন যে আইন করা হয়েছে এই আইনে দল হিসেবে বিচার করার অপশন রাখা হয়েছে। তো প্রসিকিউশন টিমের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে দল হিসেবে যদি আওয়ামী লীগকে বিচার করতে হয় তাহলে যে ধরনের তদন্ত প্রক্রিয়া এখানে হাজির করতে হবে সেই তদন্ত প্রক্রিয়া হাজির করে তারা যদি একটি নির্ধারিত মামলা নম্বর দিয়ে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের সামনে একটি ফর্মাল চার্জ সাবমিট করেন তবেই বিচার প্রক্রিয়া শুরু হবে। তা আওয়ামী লীগের দল হিসেবে কোনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি, হয়েছে হলো বিভিন্ন ব্যক্তি। শিশির ভাই, একটু আপনার কাছে জানতে চাই এই একই সঙ্গে যে আওয়ামী লীগের দল হিসেবে তার বিচারের কোনো প্রক্রিয়া কি প্রথম যদি শেখ হাসিনার, যেটি আমরা দেখলাম 25 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, তো এর কোনো রায় যদি আসে তারপরে কি সেই উদ্যোগ নেওয়া হতে পারে, বা এটি কিভাবে আসলে উদ্যোগ নিবে, প্রক্রিয়াটি কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রক্রিয়া হলো একটি কমপ্লেইন হবে, জি কমপ্লেইন হলে একটি মিসকেস হবে, মিসকেস হয়ে যাওয়ার পরে একটি তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে একটি ফর্মাল চার্জ জমা পড়বে প্রসিকিউশনের কাছে। প্রসিকিউশন এটিকে তদন্ত রিপোর্টকে একটি ফর্মাল চার্জ আকারে কোর্টের সামনে হাজির করবে। কোর্ট প্রাথমিকভাবে বিচার বিশ্লেষণ করে এটিকে আমলে নিবে, যদি আমলে নেয় তবেই একটি আইসিটিবিডি কেস নাম্বার করবে, তখন থেকে ধরা হবে যে একটি মামলা শুরু হয়েছে। এর আগে হলো তদন্ত প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া শেষ করে যদি আদালতের সামনে উপস্থাপন করা হয় তবেই মামলাটি শুরু হবে দল হিসেবে। এরকম কোনো প্রক্রিয়া এখনো করা হয়নি আমাদের নলেজ অনুযায়ী। যেটি হয়েছে নর্মাল মামলা চলছে, এর মধ্যে একটি মামলা ম্যাচিউরড হয়ে গেছে যেখানে আয়র সাক্ষী নেওয়া হচ্ছে। গতিতে যেটা বোঝা যাচ্ছে অক্টোবর মাসের ভিতরেই হয়তো একটি মামলার পরিপূর্ণ পরিণতি হতে পারে। বিচারে কি রায় হবে তা আমরা জানি না, কিন্তু বিচার প্রক্রিয়াটা শেষ হবে এটি বোঝা যাচ্ছে। ওকে, আমরা জি 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 আপনি শেষ করেন। ফলে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, যে ইঙ্গিত দিয়েছেন, জি এই পুরোটা জিনিসকে একসাথে দেখলে বোঝা যায় এইবারে নির্বাচনের কথা এখানে আসেনি। আচ্ছা, কিন্তু ইতোমধ্যে ইলেকশন কমিশন নৌকা প্রতীক এবং তার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে স্থগিত রেখেছেন। যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত থাকে আর নৌকা প্রতীক স্থগিত থাকে তাহলে তো এখানে নির্বাচন প্রক্রিয়া থাকতে পারবেন না, যদি না সরকার এক্সিকিউটিভ অর্ডার বলে যে নিষেধ করেছেন কার্যক্রম সেগুলি উইথড্র না করে। হ্যাঁ, আইনি বিধান আছে, যে আইন অনুযায়ী নিষেধ করা হয়েছে সেই আইন অনুযায়ী বিধান আছে যে এক্সিকিউটিভ আদেশে চাইলে ওই আগের নিষেধাজ্ঞা আদেশটাকে বাতিল করা যায়। সেই ক্ষেত্রে রিভিউ প্যানেলের কাছে একটা দরখাস্ত করতে হবে। রিভিউ প্যানেল যদি মনে করে যে এটি তারা অতীতের আদেশকে বাতিল করবেন তাহলে তারা বাতিল করতে পারেন, এটিও আইনের বিধান আছে। কিন্তু সেই ধরনের কোনো পরিবেশ আপাতত আছে বলে আমি মনে করি না। আমার বিশ্লেষণ অনুযায়ী আপাতত আমি এর কোনো সম্ভাবনা দেখি। ওকে, অনেক অনেক ধন্যবাদ শিশির মনির। আমরা আবারও আপনার সঙ্গে আপনার পরবর্তীতে আবারও জানতে চাবো। আমরা একটু এ পর্যায়ে অসীম ভাই আপনার কাছে এই প্রশ্নটার সঙ্গে আরেকটু অংশ জুড়ে দিই, সেটি হচ্ছে আপনার কাছে 3টা প্রশ্ন। প্রথম যে বিষয়টা একটু জানতে চাই সেটা হচ্ছে যে আলাপটা আমরা একটু আগে করছিলাম,
তো জামাত এই ইস্যুটা নিয়ে আসলে কি ভাবছে? কেননা আমরা যতটুকু জানি আপনি সুনামগঞ্জ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, এবং আপনি যে আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সেটি একসময় আওয়ামী লীগের দুর্গও বলা যায়। সুরঞ্জিত সেনগুপ্ত সেখানকার এমপি ছিলেন, সেখানে হিন্দু সম্প্রদায়ের প্রচুর জনগোষ্ঠী আছে। তো আপনার নির্বাচনী পলিসির জায়গা এবং দলীয় পলিসির জায়গা, জামাত কিভাবে আওয়ামী লীগকে যারা পরিচ্ছন্ন ইমেজ তাদেরকে দলে আনার ক্ষেত্রে জামাত কি ভাবছে? আমার নির্বাচনী এরিয়া ধরে নিতে পারেন বাংলাদেশের সবচাইতে ব্যতিক্রমী এক অঞ্চল। আচ্ছা, এখানে দলীয় বিবেচনার বাইরে ব্যক্তি বিবেচনায় নির্বাচন হয়ে থাকে। আপনি স্বাধীনতার 70 সালের নির্বাচন থেকে বিগত বছরের নির্বাচন পর্যন্ত যদি দেখেন, তাহলে দেখতে পাবেন এখানে দলের তেমন কোনো ভূমিকা ছিল না। এটি ম্যাক্সিমাম ছিল, এক পক্ষ ছিল বাবু সুরঞ্জিত সেনগুপ্তের পক্ষে, এক সময় ছিল গোলাম জিলানির পক্ষে, জি, এক সময় হয়েছে জনাব নাসিরউদ্দিন চৌধুরীর পক্ষে। যে এই সমস্ত নেতৃবৃন্দ যখন যে দলেই গিয়েছেন সেই দল থেকেই তারা এমপি হয়েছে। দল পরিবর্তন করেছেন, প্রতীক পরিবর্তন হয়েছে, কিন্তু এমপি ঠিকই হয়েছেন, কন্টেস্ট করেছেন। একজন বর্ষিয়ান নেতা এখনো জীবিত আছেন, তিনি একটু অসুস্থ আছেন, জনাব নাসিরউদ্দিন চৌধুরী। তিনি তার চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। তিনি যখন এমপি হয়েছিলেন তখন জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন। তারপরে তিনি যখন বিএনপিতে জয়েন করেছেন, সকল লোক বিএনপি হয়ে গেছে। তার আগে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি নানান দল থেকে এমপি হয়েছেন, নানান মার্কা নিয়ে এমপি হয়েছেন। ফলে আমার এই দিরাইশাল্লার মাটিতে সকলেই জানে যে এখানে দলীয় বিবেচনার বাইরে মূলত নির্বাচন হয় ব্যক্তিগত ইমেজ এবং ব্যক্তির প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান থেকে। জামাতের পলিসি কি? ফলে আমি মনে করি যদিও একটি প্রতীক থেকে মানুষকে নির্বাচন করে, জি, কিন্তু এখানে নির্বাচনের মূল চালিকা শক্তি দল নয়, মূল চালিকা শক্তি হলো ব্যক্তিগত ইমেজ। এই ক্ষেত্রে আমাদের এখানে আমি মনে করি এখানে যদিও একটা বড় অংশ হিন্দু কমিউনিটির বসবাস আছে, আমরা যেভাবে মিলেমিশে কাজ করছি, আমি তো খুবই আশাবাদী যে এখানে কোনো দলীয় ব্যারিয়ার কিংবা দলগত কোনো পরিচয় আগামী নির্বাচনে খুব বড় ধরনের প্রভাব ফেলবে না। জি, বেশি প্রভাব ফেলবে কোন ব্যক্তি তাদের অ্যাটেনশন ড্র করতে পারছেন এবং কাকে তারা অ্যাকসেপ্ট করতে পারছেন। এবং শুধু এখানে না, আমি মনে করি সারা বাংলাদেশেই জুলাই অভ্যুত্থানের পরে আগামী নির্বাচনে শুধুমাত্র প্রতীকের ভিত্তিতে নির্বাচিত করে প্রার্থীরা বিজয়ী হয়ে আসবেন, এই চিন্তা যদি কোনো রাজনৈতিক দল করে থাকেন সেটি ভুল হবে। আগামী নির্বাচনে কোন ব্যক্তির কোয়ালিটি কেমন, কি ধরনের কথা বলেন, কি ধরনের আচরণ করেন, কি তার বাচন ভঙ্গি, এজেন্ডা কিভাবে উপস্থাপন করেন, কি ক্রিয়েটিভ আইডিয়া আছে তার মাথায়, এবং জাতিকে কি দিবেন, এই আলোচনা যদি করতে পারেন, এই সমস্ত প্রার্থীরা শুধুমাত্র দলীয় বিবেচনার বাইরে গিয়ে প্রাধান্য পাবেন। এবং 5ই অগাস্টের পরে বাংলাদেশের মানুষের সাইকিতে এই ধরনের পরিবর্তন এসেছে বলে আমি দেখতে পাই। ফলে আওয়ামী লীগ এর সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক কাঠামোতে আছেন কয়জন, কত পার্সেন্ট লোক, ম্যাক্সিমামই তো জনগণ। এই জনগণকে তো আপনি দেশ থেকে বিতাড়িত করতে পারবেন না। এক্স্যাক্টলি। জনগণ কাউকে না কাউকে ভোট দিবে, কাউকে না কাউকে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, এবং সেটা নির্ভর করবে কোন আসনে, কোন জায়গায়, কোন এলাকায় কিভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদেরকে আত্মীকরণ করতে পারছেন, অ্যাকসেপ্ট করতে পারছেন, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ পার্টিকুলার পলিটিক্যাল এরিয়া। সব জায়গায় একরকম হবে না। কিন্তু আমি মনে করি সুনির্দিষ্ট অভিযোগ যদি কারোর বিরুদ্ধে থেকে থাকে এবং কেউ যদি সত্যিকার অর্থে দুর্নীতি এবং অপকর্ম করে থাকেন, they should be given priority to be tried and to be prosecuted. তাদের বিচার হতে হবে। ওকে, ক্লিয়ার। এরপরে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে, আজকে একটি গণমাধ্যমে আমার চোখে পড়লো একটি বিষয়, সেটি হচ্ছে যে নারীদেরকে হয়তো সরাসরি সংসদীয় আসনে জামাত প্রার্থী দিবে না, এরকম একটি বিষয়। এখানে জামাতের আসলে পলিসিটি কি, এটি কি সত্য নাকি নারীদেরও? আপনার কাছে আগে একটি বক্তব্য আমরা শুনছিলাম এরকম যে একটা ইনক্লুসিভ প্যানেল হবে, হয়তো সেটি ডাকসুর প্রতিফলনও হতে পারে। অবশ্যই আমাদের কোনো
কোনো প্রার্থীতেই এখনো চূড়ান্ত হয়নি। করতে পেরেছি। আমরা ওনার কাছ থেকে ওনার বক্তব্যটা অসমাপ্তটা শুনে আসি, তারপরে আমরা আলোচনাটা শেষ করব। আমি শিশির মণি, আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম, যে আপনি মোটামুটি সেকেন্ড প্রশ্নের উত্তর আমাকে ক্লিয়ার করেছেন যে ইনক্লুসিভ একটা নির্বাচনের প্যানেলই হয়তো আপনারা 300 আসনে করবেন, কিন্তু কি করবেন, কিভাবে, কতটুকু করবেন, সেটি এখনো আপনাদের হয়তো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আমি একটু পরের প্রশ্নটা যেতে চাই, যেতে আজকে যে দিনটি গেল, অর্থাৎ 1 অক্টোবর থেকে জামাত সহ কয়েকটি রাজনৈতিক দলের যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের, উভয় কক্ষে পিআর পদ্ধতি, সেই সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া সহ 5 দফা দাবিতে আপনাদের আবার দ্বিতীয় পর্যায়ে আন্দোলন শুরু হচ্ছে। এবং আপনাদের দলের সেক্রেটারি তিনি বলেছেন যে প্রয়োজনে জনগণ যদি সরকার যদি জনগণের এই ভাষা বুঝতে না পারে, তাহলে সেজন্য হয়তো প্রয়োজনে রাজপথে আরো বড় কর্মসূচিতে আপনারা যাবেন। আবার আজকে আমরা দেখলাম যে 2 দিন আগে দেখলাম প্রধান উপদেষ্টা বলেছেন যে সামনের কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম জায়গায় এরকম আন্দোলন, আবার নির্বাচনের আগে দাবি আদায়ের, সবকিছু মিলে অস্থিতিশীলতার দিকে যেতে পারে কিনা? হ্যাঁ, তা তো হতেই পারে। দেখুন, একটা ক্রস রোডের মধ্যে আমরা এখন আছি, আর ইস্যুটা শুরু হয়েছে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। আগামী 5 তারিখে ঐকমত্য কমিশন আবার মিটিং ডেকেছে, এবং সেই ঐকমত্য কমিশনের মিটিং এ আমরা আমাদের কথা আবার তুলে ধরব। কিন্তু যে ক্রস রোডে দাঁড়িয়ে আছি আমরা, সেই ক্রস রোডটা হলো জুলাই সনদ বাস্তবায়ন কি আগে নাকি পরে, নির্বাচনের আগে হবে নাকি পরে হবে। ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয়ে, সেগুলো বাস্তবায়ন করতে না পারার কারণে যে ক্রস রোডে আমরা এখন আছি, আমি মনে করি এর সিংহভাগ দায় দায়িত্ব নিতে হবে এই বাস্তবায়ন না করার ক্ষেত্রে যারা বাধা দিচ্ছেন তাদেরকে। আমরা মনে করি আমাদের রোডম্যাপটা ক্লিয়ার। আমরা ঐকমত্য হয়েছি, জুলাই সনদ ইমপ্লিমেন্টেশন হবে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে, নির্বাচন হবে, নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, বাংলাদেশ স্টার্ট করবে ইন এ নিউ ফ্যাশন, ইন এ নিউ ডাইমেনশন। এই জায়গাটা থেকে যখন ডিসকন্টেন্ট দেখা দিল, বিরোধ দেখা দিল, সেখান থেকেই অনেক বাই প্রোডাক্টের জন্ম হচ্ছে। এই ক্রাক্স বিষয়টাকে অ্যাড্রেস করতে না পারাটা আমি মনে করি বড় দলগুলো, বিশেষ করে আমার একজন সহালোচক এখানে উপস্থিত আছেন, বড় দলগুলোর পক্ষ থেকে একটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করা হচ্ছে। এই দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে আজকে যে রাস্তায় আমরা আন্দোলন দেখতে পাচ্ছি, এটির মূল কারণ কিন্তু সেখানে নিহিত। আমি জানি না 5 তারিখের আলোচনায় কি সিদ্ধান্ত হবে। 5 তারিখের ঐকমত্য কমিশনের আলোচনায় যদি একটা প্রপার সিদ্ধান্তে না আসা যায়, তাহলে আমি নিশ্চিত সংকট আরো গভীর হবে। সেই ক্ষেত্রে পরিণতি কি হবে এই ব্যাপারে এখন থেকে সুনির্দিষ্টভাবে কিছু বলতে না পারলেও আমি বুঝি যেটা গভীর সংকট দেখা দিতে পারে। শিশির মনির, আপনার এই প্রশ্ন, মানে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি যদি ভুল না করি, তাহলে গত 20 সেপ্টেম্বর আপনার ফেসবুকের একটি পোস্ট এবং 26 সেপ্টেম্বর আপনার ফেসবুকের আরও একটি পোস্টে এই সেম জাতীয় আশঙ্কা আপনি করেছেন, এবং এরকম খারাপ পরিণতির দিকে যেতে পারে, এখনও যদি তারা অনুধাবন না করতে পারে তার পরিণতি হয়তো দেশের জন্য ভালো হবে না, এরকম আপনি বলছেন। এরকম আশঙ্কার জায়গা থেকে একটা কনস্ট্রাকটিভ কিছু করা যায় কিনা, নাকি আরো দাবি দেওয়া আরো বেশি যতখানি নির্বাচনের আগে আদায় করা যায়? আসলে কোন পলিসিটি আসলে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে ম্যাচিউর বড় রাজনৈতিক দলগুলোর জন্য ফর দা? আমরা তো সবসময় কনস্ট্রাকটিভ কথাই বলেছি এবং কনস্ট্রাকটিভই তো ছিলাম। ঐকমত্য কমিশনের মিটিং এ কনস্ট্রাকটিভ আলোচনা করে ঐকমত্য তো হয়ে গেছে। ইমপ্লিমেন্টেশনের প্রশ্নে যখন বাধা দেওয়া হচ্ছে, তখন এই দায় দায়িত্ব কার ঘাড়ে চাপাবে না? এই টেকনিক্যাল কথা বলে যে এখন করা যাবে না, তখন করতে হবে, এই কারণে করা যাবে না, সেই কারণে করতে হবে, এই কথাগুলি বলে গণ অভ্যুত্থানের প্রতি যে ডিসরেসপেক্ট শো করা হচ্ছে, এই ডিসরেসপেক্ট শো করার যে কনসিকুয়েন্স হবে, এই কনসিকুয়েন্সে কার কতটুকু দায় দায়িত্ব কার ঘাড়ে চাপবে আমি জানি না, তবে যে যত বড় হবেন তার দায় দায়িত্ব তত বেশি হবে। এবং এই আশঙ্কা কিন্তু আমি এখনো প্রকাশ করছি, এইভাবে প্রকাশ করছি। 5 তারিখের আলোচনায় যদি একটা কনসেনসাসে পৌঁছা না যায়, তাহলে দ্যাট উড বি মাচ মোর ডিফিকাল্ট ফর দি পলিটিক্যাল পার্টিস।
এবং এই ক্ষেত্রে আমি এখনো মনে করি উই শুড ডিসকাস দ্য ইস্যু অন 5th of October এবং কাম টু এ কনক্লুশন। এবং এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা উচিত বড় রাজনৈতিক দল, দাবি করছে বিএনপি নিজেকে, কিন্তু তাদের এই ক্ষেত্রে যে অবদান, এই অবদানটুকু বড় দলের মতো হচ্ছে না। তাদের অবদান হয়ে যাচ্ছে অনেকটা বিতর্কের একটা অংশ হিসেবে। আমি তাদের কাছে এটাই অনুরোধ জানাবো, দে শুড টেক এ ভেরি রেসপন্সিবল পজিশন, এবং এই রেসপন্সিবল পজিশন থেকে একটা কনক্লুশন ড্র করেই 5 তারিখে উঠতে হবে, যেন এর বাইরে আবার নতুন করে কাউকেই রাস্তায় যেতে না হয়, কাউকেই আবার এই আশঙ্কার মধ্যে পড়তে না হয়। এই আশঙ্কা কারোর জন্যই ভালো হবে না। এটা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল যার কথাই বলেন, কারোর জন্যই এটা ভালো কোনো সংবাদ বয়ে আনবে না। আপনার মাধ্যমে আমি আবারও একই আশঙ্কা প্রকাশ করছি। ওকে, অনেক ধন্যবাদ শিশির মনির। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। আমরা দুইজনের দুটি